দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব ক্যান্সার দিবসের গোলটেবিল আলোচনায়। 2025-এর বিশ্ব ক্যান্সার দিবসে এই গোলটেবিল আলোচনায় দেশবরেণ্য চিকিৎসকবৃন্দ আলোচনা করবেন। এবারের বিষয় ক্যান্সার জয় আমরাই পারি। আমাদের দেশের প্রথিত যশা চিকিৎসকদের বিজ্ঞ আলোচনার মাধ্যমে উঠে আসবে বাংলাদেশ ক্যান্সার চিকিৎসার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, তাকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বাগত সুধীমণ্ডলী, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। এই জন্যে আমি আমাদের সোসাইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। 4 ফেব্রুয়ারি 2025 বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও এই দিবসকে উদযাপন করছি এই গোলটেবিল আলোচনার মাধ্যমে। এবারের যে প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক, WHO বলছে, it means WHO gives more emphasis on personalized cancer treatment for people with cancer and how to mitigate their need through unique need. আমাদের দেশের একটা মোটা অংশের রোগী কারণ হোক আর অকারণেই হোক বিদেশে যায় চিকিৎসা করতে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে, কিন্তু সেখানে ভিসা বন্ধ থাকার কারণে আমাদের অনেক রোগী যেতে পারছে না। সেজন্য আমাদের দেশে এই রোগীগুলো অনেক রোগীর চাপ বেড়েছে। কিন্তু আমরা যারা অনকোলজিস্ট আছি, আমাদের যারা স্বনামধন্য অনকোলজিস্ট বাংলাদেশে আছেন, তারা কিন্তু এই চাপ সহ্য করেই, চাপ নিয়েই তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং এই ব্যাপারে আমি মনে করি যে খুবই সফলকাম হয়েছি। কোনো রোগী এই পর্যন্ত বিনা চিকিৎসায় থাকে নাই এবং আমরা বিশ্বমানের চিকিৎসায় তাদের কাছে দিতে পারছি। তো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা মনে করি এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব এবং সকলের সহযোগিতার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করব। আমরা জানি ক্যান্সার রোগের একটি সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয় যে কোনো একটা পর্যায়ে। তো সমন্বিত চিকিৎসার একটা প্রধান উপাদান আমি মনে করি যে রেডিয়েশন থেরাপি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে রেডিওথেরাপি মেশিনের অনেক স্বল্পতা আছে, আমরা সবাই জানি। তো এই রেডিওথেরাপি মেশিন আপনার স্থাপন এবং প্রতিস্থাপন করা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু এটা কিন্তু অসম্ভব কোনো ব্যাপার নয়। আমি এখানে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি বলবো যে অতি দ্রুত রেডিওথেরাপি মেশিনের ব্যবস্থা করা। পাশাপাশি ক্যান্সার রোগের অন্যান্য যে চিকিৎসা যেগুলো আছে, যেগুলো যেমন সার্জিক্যাল চিকিৎসা, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই চিকিৎসাগুলো ক্ষেত্রে চিকিৎসাগুলো কোনো সময়ক্ষেপণ না করে এখনই দেওয়া সম্ভব। এই জন্যে এই সেবা দেওয়ার জন্য আমাদের দেশে দক্ষ জনবল প্রস্তুত অবস্থায় আছে, কিন্তু তাদের কাজের সুযোগ করে দিতে হবে। আমি মনে করি যে অতি দ্রুত এই সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণকে অন্তত 8টি বিভাগের যে কিছু মেডিকেল কলেজ আছে সেখানে যদি অন্তত সুপার নিউমারি পদেও পদোন্নতি করে দেওয়া যায়, যে বৈপ্লবিক পরিবর্তন হবে। পরিবর্তনটা কী হবে? সেটা হচ্ছে যে আমাদের দেশের যে ঢাকামুখী যে স্রোত, এটা আসবে না। রোগীর সময় বাঁচবে, অর্থ বাঁচবে। এগুলো মাধ্যমে পেরিফেরিতে বিভাগীয় শহরে ক্যান্সারের এমন একটা চিকিৎসা সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে। এতে হবে জাতি অনেক উপকৃত হবে। আমরা মনে করি বিভিন্ন বিষয়ে ক্যান্সার বিশেষজ্ঞ বৃদ্ধি করার জন্য এখানে প্রবিসি মহোদয় আছেন, তার কাছে আকুল আবেদন আমাদের যে আমাদের ভর্তি পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধি করা। পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেলে একটা ক্যান্সার ফ্যাকাল্টি, যার আন্ডারে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনি অনকোলজি, অল অনকোলজি এর থাকবে। তাহলে আমার মনে হয় এদেশে সমন্বিতভাবে ক্যান্সারের চিকিৎসা একেবারে দ্রুতভাবে বৃদ্ধি পাবে। WHO যে এখানে যে থিম আসলে যাচ্ছে হচ্ছে আগে কেমোথেরাপি এগুলোর থেকে এখন চলে যাচ্ছে পার্সোনালাইজড থেরাপিতে। এই পার্সোনালাইজড থেরাপিকে করতে গেলে আমাদের দরকার এখন অন্তত কিছু মলিকুলার ল্যাব, যে মলিকুলার ল্যাবের চিকিৎসা ছাড়া এই প্রিসিশন মেডিসিন দেওয়া আসলে আদৌ সম্ভব না। সেজন্য এটি অত্যন্ত জরুরি। আমি আমাদের সোসাইটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্ত জিনিস বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ক্যান্সার এপিডেমিওলজি আমাদের দেশের বর্তমান চিত্র তুলে ধরবে ডাক্তার ATM কামরুল হাসান। ক্যান্সার চিকিৎসার জন্য ক্যান্সারের পরিসংখ্যানটা খুবই জরুরি। গ্লোবোকন বা গ্লোবাল ক্যান্সার অবজারভেশন গ্রুপের আমরা কিছু স্ট্যাটিস্টিক্স পাই। এর মধ্যে দেখা যায় যে আমাদের দেশে প্রায় 15 লক্ষর উপরে ক্যান্সার রোগী আছে এবং প্রতি বছর প্রায় 1.5 লক্ষ রোগী অ্যাড হচ্ছে এবং প্রায় 1,17,000 রোগী মারা যাচ্ছে ক্যান্সারে।
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পুরুষ মহিলাদের ক্ষেত্রে যদি আমরা ক্যান্সারের স্টেজটি দেখি সেই ক্ষেত্রে দেখা যায় পুরুষের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার এটা অনেক বেশি হয়। এছাড়া মহিলার মধ্যে ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখে ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার এগুলো আমরা পেয়ে থাকি। এটা আসলে ইন্টারন্যাশনালি যদি আমরা যদি কম্পেয়ার করি আমাদের দেশে অনেকটা একই রকম। এটা আসলে বেসিক্যালি যেটা হয় যে আমাদের সচেতনতার অভাব, আমাদের রোগীদের ক্যান্সার সম্পর্কে এবং ক্যান্সার চিকিৎসার সচেতনতার অভাব এবং আমাদের মৃত্যুর হারটা অনেক বেশি কারণ হলো আমাদের দেশে ম্যাক্সিমাম রোগীগুলো স্টেজ 3 অথবা 4-এ আসে। তো এই সচেতনতা যেন বাড়াতে পারি এবং ক্যান্সার নিয়ে যদি আমরা সমন্বিতভাবে উদ্যোগ নিতে পারি তাহলে আমরা মনে করি আমাদের এই পরিসংখ্যানটা অনেক ভালো হবে এবং উন্নত দেশে যেসব আমরা ফ্যাসিলিটির মাধ্যমে ক্যান্সার পরিসংখ্যান উন্নতি করতে পেরেছে আমরা সেভাবে করতে পারবো। ডক্টর আব্দুল্লাহ আল মামুন খান, সহযোগী অধ্যাপক, ক্যান্সার প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা। অন্যান্য রোগের মতো ক্যান্সার প্রতিরোধও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্যান্সার প্রতিরোধ সাধারণত দুইটি ধাপে হয়ে থাকে। একটি হলো যে ক্যান্সার তৈরি করে এমন রিস্ক ফ্যাক্টরগুলোকে কমিয়ে আনা, এবং দ্বিতীয়টি হলো ক্যান্সার রোগের শুরুতেই এটিকে নির্ণয় করা এবং দ্রুত চিকিৎসা নেওয়া। এখন আমরা দেখতে চাই যে আসলে ক্যান্সার তৈরি করে এমন রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা কিভাবে কমাতে পারি। এটা টোবাকো কন্ট্রোল করার মাধ্যমে হতে পারে, অ্যালকোহল কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর সুবিধা বৃদ্ধি করা, পরিবেশ দূষণ রোধ করা, নিরাপদ খাবার ব্যবস্থাপনা এবং কীটনাশক ব্যবহারের নিয়ন্ত্রণ। রিস্ক কমানোর যে বিষয়গুলো সেগুলোর কোনোটিই আমাদের ডাক্তারদের নিয়ন্ত্রণে নেই। কাজেই রাষ্ট্রের সংশ্লিষ্ট সেক্টরগুলোকে একত্রে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এটা প্রমাণিত যে বাংলাদেশের সবজি, ফলমূল এবং মাছে ফরমালিন ব্যবহার হয়। ট্যানারি ওয়াস্ট প্রোডাক্ট কন্টামিনেটেড উইথ ক্রোমিয়াম, এই বর্জ্য পদার্থটি দিয়ে পোলট্রি, মুরগি এবং মাছের খাবার তৈরি হয় যেগুলো মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে, যেগুলোর নিয়ন্ত্রণ আমাদের সোসাইটিতে দৃশ্যমান নেই। বাংলাদেশের মতো এত খোলামেলা ওপেন পান, বিড়ি, সিগারেটের দোকান পৃথিবীর কোনো দেশেই আপনি দেখতে পাবেন না। আর বায়ু দূষণে আমরা যে চ্যাম্পিয়ন সেটি আসলে সবারই জানা। পৃথিবীর সব দেশেই ফুসফুস ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার ইত্যাদি যে ক্যান্সারগুলো আছে সেগুলোর স্ক্রিনিং হয়ে থাকে। আমাদের দেশে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত আছে, এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাসে হয় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে যে হেপাটোসেলুলার ক্যান্সারগুলো হয় সেটা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনের মাধ্যমে আমরা অনেকাংশেই সেটা প্রতিরোধ করতে পারছি, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিয়ে আমরা জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু 98% পর্যন্ত প্রতিরোধ করতে পারি, এবং এই ক্ষেত্রে রাষ্ট্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সফল বলে আমরা আশা করি। এবং দ্বিতীয়ত আমরা যে ক্যান্সার আর্লি ডিটেকশন সেটা করতে হবে স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং ক্যান্সার স্ক্রিনিং সচেতনতায় আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার চেয়ে ব্যক্তি ব্যবস্থাপনা অথবা বিভিন্ন সংস্থা এগিয়ে আছে। আমরা যদি কিছু সোসাইটির কথা বলি, যেমন MOSB আছে, মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, আমরা প্রতিরোধ নিয়ে কাজ করি। শান্তি ক্যান্সার ফাউন্ডেশন সেটা স্ক্রিনিং নিয়ে কাজ করে, মানুষকে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে, এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সেটা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে। আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এবং অন্যান্য বিভিন্ন প্রাইভেট লেভেলের কিন্তু ডক্টরগণ এবং ব্যক্তি বা সংস্থা ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কাজ করছেন। তবে সরকারি পর্যায়েও অ্যাক্টিভ আছে, যেমন আমরা যদি বলতে চাই তাহলে NICRH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, এবং PG হসপিটালে কিন্তু বিভিন্ন মাসে বিভিন্ন ক্যান্সার নিয়ে সেটা স্ক্রিনিং হচ্ছে। একটি সমীক্ষায় দেখা গেছে তামাক জাতীয় পণ্য ব্যবহার করে আমাদের দেশে যে রোগগুলো তৈরি হয় সেই রোগগুলোর চিকিৎসা করতে অ্যানুয়ালি খরচ হয় 500 মিলিয়ন মার্কিন ডলার, এবং এই তামাকজাত পণ্য থেকে যে ট্যাক্স আসে সেটার পরিমাণ 305 মিলিয়ন US ডলার। এবং ক্যান্সার রিলেটেড ডেথ 2005-এ ছিল সেটা 7.5%, এবং যেটা ধারণা করা হচ্ছে যে 2030 সনে সেটা 13%-এ গিয়ে পৌঁছাবে। এই মৃত্যু হার বাড়ার কারণ হলো যে খুব সহজে আমরা দ্রুত চিকিৎসা নিতে পারছি না। এবং কেন পারছি না সেটা কারণ হলো যে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের অভাব আছে, শর্টেজ আছে, হসপিটালের ফ্যাসিলিটিস শর্টেজ আছে, ট্রেন্ড অনকোলজিস্টের শর্টেজ আছে, এবং ফিজিসিস্ট, টেকনোলজিস্ট বা অন্যান্য ম্যান পাওয়ারের ঘাটতি আছে। এখন
এর থেকে আমাদের আসলে উত্তরণের উপায় কী? আমি মনে করি যে এর থেকে আমাদেরকে উত্তরণ হতেই হবে। আমাদের নিজেদেরকে নিরাপদে রাখতে, আমাদের রুগীদেরকে সুস্থ রাখতে আমাদেরকে কিছু পন্থা অবলম্বন করতেই হবে। তার মধ্যে আমি মনে করি যে নীতি নির্ধারণী পর্যায়ে ডক্টরদের অংশগ্রহণ এবং পদায়ন নিশ্চিত করতে হবে। যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার চাহিদা অনুযায়ী দ্রুত সরবরাহ করতে হবে। না বুঝে অযথা চাহিদাকে ইগনোর করা যাবে না এবং ব্যক্তি স্বার্থ এ জায়গায় খোঁজা যাবে না। মেডিকেল রিসার্চকে বেগবান করতে হবে এবং এই ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। রেফারাল চেইন থাকতে হবে। দেশে বিদেশে ক্যান্সার রিলেটেড বিভিন্ন প্রোগ্রামে যেসব অনকোলজিস্ট অংশগ্রহণ করতে চায় তাদেরকে সেই জায়গায় অংশগ্রহণ করতে দিতে হবে। ক্যান্সার প্রিভেনশনকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ প্রজেক্ট তৈরি করতে হবে, যে প্রজেক্টগুলো অবশ্যই রোগী বান্ধব হতে হবে। রাষ্ট্রীয় সুবিধাভোগী সবাইকে এই দেশে চিকিৎসা নিতে হবে, এটা অবশ্যই বাধ্য করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে হসপিটালের চেহারা নিশ্চিতভাবে চেঞ্জ হবে, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। ডাক্তার সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, মেডিকেল অনকোলজিস্ট, ক্যান্সার গবেষণায় আমাদের দেশের বর্তমান অবস্থা ও আপনার পরামর্শ। স্বাস্থ্য খাতে বৈজ্ঞানিক গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ক্যান্সার বিষয়ে গবেষণাটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ ক্যান্সারের বিষয়ে নিত্য নৈমিত্তিকভাবেই নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং সারা পৃথিবীতে উদ্ভাবনের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা উত্তরণ ঘটছে প্রতিদিনই। কিন্তু সেই দিকে দেখলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের ক্যান্সার গবেষণা একদম পিছিয়ে আছে, অবহেলিত, এবং এর ব্যবস্থাগুলো খুবই অপ্রতুল। আর এর কারণ ক্ষেত্রে যদি চিন্তা করতে যাই যে অবকাঠামোগত এবং পরিবেশগত কিছু ত্রুটি আমাদের কাছে আছে, ঠিক তেমনই আছে আমাদের সুযোগের এবং উদ্যোগের অভাব। এবং অধিকাংশ সময় গবেষকরা উন্নত গবেষণার জন্য সুযোগ না পেয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করেন, যদিও তার পর্যাপ্ত মূল্যায়ন এবং সমর্থনেরও অভাব রয়েছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের যে স্বাস্থ্য খাতকে এবং আমাদের টোটাল স্বাস্থ্য শিক্ষাকে আমূল পরিবর্তন করে দিতে হবে। আমূল পরিবর্তন করে গঠনগত বা অন্যান্য পরিবর্তনের মধ্যে দিয়ে আসতে হবে। না হলে আমরা পৃথিবীর যে চাহিদা, এই চাহিদা কখনো আমরা মিট করতে পারবো না, এবং আমাদের রোগীরা যে আধুনিক চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে সেটাও আমরা কখনো ঠেকাতে পারবো না। আর সেই সুযোগ তৈরি করতে হলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিছু প্রস্তাব আছে। সেই প্রস্তাবগুলোর কিছু আমি উল্লেখ করছি। যেমন সরকারি উদ্যোগে একটি জাতীয় ক্যান্সার গবেষণা তহবিল প্রতিষ্ঠা করা, এবং এই গবেষণা তহবিলটা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ এই দুই বিষয়েই তারা সম্যকভাবে যাতে এটা বিনিয়োগ করতে পারে এবং সেই অনুযায়ী গবেষণা হয় সেটা নিশ্চিত করা, এবং বেসরকারি খাতকে এই তহবিলে অবদান রাখতে উৎসাহিত করা। যেমন হলো গিয়ে বাইরে আমরা দেখি যে পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ হয়, পিপিপি, সেরকম। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণ গবেষকদের জন্য, তাদের জন্য স্কলারশিপ এবং গবেষণা অনুদানের ব্যবস্থা করা, যেটা বাংলাদেশে খুবই কম। বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে গবেষণার সুবিধা বা তার আধুনিকীকরণ, পাঠ্যক্রমগুলোতে গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসার প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা, এবং শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধির জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা শিক্ষকদের, এবং বৈজ্ঞানিক গবেষণার উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কার অথবা স্বীকৃতি প্রদান করা, এবং গবেষকদের জন্য তাদের স্বীকৃতিস্বরূপ যথাযথ সম্মান, আর্থিক সুবিধা নিশ্চিত করতে এবং পোস্ট রিসার্চ কাজ করার সুবিধা করে দেয়া, এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করার জন্য আর্থিক বা প্রতিষ্ঠান কর্তৃক যেসব সাহায্যের প্রয়োজন হয় তার ব্যবস্থা করা। বৈজ্ঞানিক গবেষণার সাফল্য প্রচারে মিডিয়ার সমান যে অংশীদারিত্ব এটা নিশ্চিত করা। আমার মনে হয় এই কিছু জিনিস যদি করা যায় তাহলে বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সার গবেষণার জন্য আমরা কিছু এগিয়ে যেতে পারবো। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান বিদ্যুৎ, সহযোগী অধ্যাপক, মেডিকেল অনকোলজি। ক্যান্সার চিকিৎসায় মাল্টিডিসিপ্লিন টিমের গুরুত্ব। স্বাস্থ্য সংস্থার কনসেপ্ট অনুসারে একটা ক্যান্সারের পুরোপুরি চিকিৎসা কোনো একজন বিশেষজ্ঞ বা কোনো একজন ডাক্তার করেন না। সেখানে ক্যান্সার সেবা সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গের সমন্বয়ে করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে থাকেন মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, নিউট্রিশনিস্ট, প্রশিক্ষিত নার্সেস ইত্যাদি। আমাদের দেশে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড সীমিত পরিসরে কিছু কিছু প্রতিষ্ঠানে আছে। এটিকে আরও ব্যাপ্তি ঘটাতে হবে, স্ট্রাকচার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের কনসেপ্ট বাস্তবায়নের মাধ্যমে আরও বেশি ক্যান্সার সেবা নিশ্চিত করতে পারবো। ক্যান্সার চিকিৎসার সাথে সংশ্লিষ্ট
ব্যক্তিবর্গ নিয়ে আমার কিছু কথা, জামশন এবং রিকমেন্ডেশন আছে। যেমন আমি যদি বলি, আমাদের নার্সেস, প্রশিক্ষিত নার্সেস ক্যান্সার সেক্টর আরও বাড়াতে হবে। একসময় তো ছিলই না। তাদেরকে তাদের কারিকুলামের ভিতরে ক্যান্সার ঢোকাতে হবে, প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। সো সার্ভিস আরও ডেভেলপ হবে। আমি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এমবিবিএস লেভেলে বলি, এখন তো কিছুটা ইমপ্রুভ হয়েছে। মেডিকেল এমবিবিএস লেভেলে ক্যান্সার সম্পর্কে জ্ঞান, কারিকুলাম চেঞ্জ করতে হবে, অ্যাড করতে হবে, এবং ইন্টার্ন যখন করে, ইন্টার্ন অবস্থায় তাদেরকে এই ক্যান্সার প্রশিক্ষণের আওতায় আলাদাভাবে আওতায় নিয়ে আসতে হবে। এবার ডাক্তার ফেরদৌস আরা বেগম, সহযোগী অধ্যাপক, মেডিকেল অনকোলজি। ক্যান্সার রোগ নির্ণয়ে আমাদের দেশের বর্তমান অবস্থা ও আপনার পরামর্শ। ক্যান্সার রোগ নির্ণয়ে আমরা জানি আমাদের বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে সিটি স্ক্যান এবং এমআরআই বাদে আমি যেটার কথা বলতে চাই সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান, যেটা ক্যান্সার রোগের বেলায় মাঝে মাঝে আমাদের জন্য খুবই জরুরি হয়। রোগের কেমন রেসপন্স হচ্ছে বা ডায়াগনোসিস যেখানে আমাদের স্বল্পতা বা আমরা ধরতে পারছি না সেই জায়গায়। তো এই পেট সিটি স্ক্যান আমাদের দেশে অনেক স্বল্পতা আছে এবং শুধুমাত্র ঢাকা শহরেই এটা কিছু আছে। সরকারি পর্যায়ে মাত্র 3টা জায়গায় আছে এবং বেসরকারি পর্যায়ে আছে বেশ কিছু, কিন্তু পেরিফেরি বা আমাদের দেশের ঢাকা ছাড়া এই পেট সিটি স্ক্যান করার কোনো পদ্ধতি বা কোনো মেশিন নাই। আমার যেটা রিকমেন্ডেশন থাকবে যে আমরা যদি পেট সিটিটা সরকারি পর্যায়ে প্রতিটা মেডিকেল কলেজে যেখানে অনকোলজি ইউনিট আছে সেখানে যদি ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের রোগীর জন্য, আমাদের রোগ নির্ণয়ের জন্য আমরা অনেকটা এগিয়ে যাব। পেট সিটি করার যে মূল্যটা, যেটা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই যেটা দিতে পারে না, সরকারি পর্যায়ে যদি আমরা একটু কম দামে করতে পারি। কারণ আমরা অনেক সময় দেখি যে এই পেট সিটি করার জন্য আমাদের রুগীরা পার্শ্ববর্তী দেশে চলে যায় শুধু কম মূল্যের জন্য। তো আমরা যদি মূল্যটাকে সরকারি পর্যায়ে নামিয়ে আনতে পারি বা বেসরকারি পর্যায়ে যদি আমরা এর মূল্যটাকে নামিয়ে আনতে পারি, তাহলে আমাদের রোগ নির্ণয়ের একটা দিক উন্মোচিত হয়। বায়োপসি আমরা অনেক সময় এফএনএসি করি, যেটা আগে সবসময় করা হতো। অনেক ক্ষেত্রে এফএনএসি দিয়ে আমরা রোগ সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারি না এবং ভবিষ্যতে যেটা ওটা থেকে ইমিউনো যেটা করি আমরা এক্সপার্টভাবে যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, সেটাও করতে পারি না। কাজে আমাদের যেখানে পসিবল সেখানে আমাদেরকে একটা বায়োপসি নিতে হবে অ্যাটলিস্ট, এবং এইটা আমাদেরকে সবাইকেই, যারা বায়োপসি নেন, যারা সার্জন আছেন, তাদের সবাইকে এই জিনিসটা বোঝাতে হবে যে একটা বায়োপসি ম্যাটেরিয়ালস যদি আমরা নিতে পারি, সেখান থেকে আমরা মডার্ন ট্রিটমেন্টের জন্য যে টিকিআই দরকার সেটার জন্য আমরা ইমিউনো করতে পারবো, আমরা এনজিএস করতে পারবো। তো এই এনজিএস মানে নেক্সট জেনারেশন জিন সিকোয়েন্সিং যে টেস্টটা করব, সেইটা করলে আমরা মডার্ন ট্রিটমেন্ট যে ক্যান্সারের আছে, যেটা আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, টার্গেটেড এজেন্ট, ইমিউনোথেরাপি, এই জিনিসগুলো আমরা দিতে পারবো, যেটা মডার্ন এখন বর্তমানে ক্যান্সার চিকিৎসা এগিয়ে গেছে এবং এটার অনেক ইম্প্যাক্ট আছে ক্যান্সার চিকিৎসা। তো আমি মনে করি আমাদের দেশের এই এক্সপার্ট অনকোলজিক্যাল রেডিওলজিস্ট, এক্সপার্ট হিস্টোপ্যাথোলজিস্ট এবং অ্যাভেলেবিলিটি অফ মলিকুলার ল্যাব, যেটার খুবই দরকার, এবং এটা করলে আমরা আমাদের স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে পারবো এবং ক্যান্সার রোগীর মুক্তি দিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কুদরত এলাহি, পিআরএল, সিনিয়র কনসালটেন্ট, মেডিকেল অনকোলজি। দক্ষ জনবল তৈরিতে দেশের ভিতরে ও বাহিরে উচ্চতর প্রশিক্ষণে আপনার অভিজ্ঞতা। আমরা জানি প্রশিক্ষণই শক্তি আর প্রশিক্ষণই মুক্তি। তো দেশে আমাদের যে প্রশিক্ষণ ব্যবস্থা আছে, সেখানে আমাদের যে হসপিটাল এবং ইনস্টিটিউটগুলোতে যেই প্রশিক্ষণ ব্যবস্থা আছে, সেখানে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের কারিকুলামটা যথেষ্ট ভালো আছে কিনা, সময় উপযোগী আছে কিনা, তারপরে লগ বইগুলোকে আমরা সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, এরপরে আমাদের প্রশিক্ষক যথেষ্ট আছে কিনা, আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের ট্রেনিং এইডগুলো ঠিক আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে আমাদের যারা এমডি বা এফসিপিএস করছে তাদের কিন্তু একটা বুনিয়াদি ট্রেনিং দেশেই হয়ে যাবে। এরপরে আসে যখন প্রশিক্ষণ নিয়ে এই ডক্টররা অন্য অন্য পেরিফেরিতে, অর্থাৎ তারা অন্য অন্য হসপিটালে যাবে, তাদের প্রয়োজন হবে মাঝে মাঝে রিফ্রেশার্স কোর্স বা প্রিসেপ্টারশিপের জন্য কিছু কিছু ইনস্টিটিউটে এসে সেখান থেকে তাদের জ্ঞানগুলোকে রিফ্রেশ করে নেওয়া যায়।
এরপরে আমাদের আসছে যে আমরা বিদেশে কেন আমরা আমাদের ডক্টরদের পাঠাবো বা আমাদের যাওয়ার কোনো যুক্তি আছে কিনা। নিঃসন্দেহে যুক্তি আছে, কেননা কতগুলো পয়েন্ট আছে যে আমরা যাওয়ার জন্য কেন সেখানে গেলে আমাদের কি কি সুবিধা হতে পারে। এর প্রথমেই আমি বলবো যে ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানো। এখানে আসে যে পার্সোনালাইজ মেডিসিন, যে আমরা ওখানে কতটুকু সেই জ্ঞানকে রপ্ত করতে পারলাম। এখনকার দিনে বলে কাটিং এজ নলেজ টেকনোলজি, তার মানে অত্যাধুনিক জ্ঞানগুলোকে আমরা অর্জন করতে পারছি কিনা এবং দেশে ফেরার পথে সেগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য দক্ষতা আছে কিনা বা আমরা পারক কিনা সেই জিনিসগুলো অ্যাসেস করা। সেকেন্ড হলো মাল্টিডিসিপ্লিনারি কেয়ার অভিজ্ঞতা। আমাদের দেশে কিন্তু ক্যান্সারের যে আমরা কেয়ার নেই, এটা কিন্তু অনেক পুরাতন পদ্ধতি। মাল্টিডিসিপ্লিনারি কেয়ারটাই হলো ক্যান্সারের একটি মৌলিক বিষয়। সুতরাং আমরা যদি বাইরের দেশে, পার্শ্ববর্তী দেশে অথবা আরও একটু উন্নত দেশে যাই, সেখানেও কিন্তু আমরা এই জিনিসটা শিখতে পারবো এবং আমাদের দেশে সেটাকে আমরা প্রয়োগ করার মতো সক্ষমতা অর্জন করতে পারবো। থার্ড হলো যে আমরা ওখানে আন্তর্জাতিক গাইডলাইন যেগুলো আছে, আমরা এসমো, আসকো বা এই ধরনের যে গাইডলাইনগুলো ফলো করি, সেই দেশে কিভাবে এটাকে তাদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশে তারা এটাকে প্রতিষ্ঠিত করছে বা ব্যবহার করছে, সেটা কিন্তু আমরা ওখানে শিখতে পারবো, যেটা আমাদের দেশের জন্য আমরা এখানে সেটা করার জন্য সচেষ্ট হতে পারবো। ফোর্থ হলো যে গবেষণা উদ্ভাবন। গবেষণা এবং উদ্ভাবন ছাড়া যে কোনো ইনস্টিটিউট বা দেশ আমি মনে করি বন্ধা। কাজে আমাদেরকে দেখতে হবে সেই দেশ কি গবেষণা করছে, গবেষণা লব্ধ যে জ্ঞান ট্রায়াল তারা কিভাবে করছে এবং ট্রান্সলেশনাল সেই নলেজটাকে কিভাবে তারা সেই জায়গায় কাজে লাগাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে ফিরে এসে আমাদের যারা অনুজ আছে, আমাদের যারা জুনিয়র্স আছে, তাদের মাধ্যমে আমাদেরকে নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেখানেই প্রশ্ন আসে যে কখন একজন ডক্টর লিডার হবে। লিডার হওয়ার মানে অর্থই যে আমি যতটুকু প্রশিক্ষিত হয়েছি, আমি আরও 10 জন বা 50 জনের মধ্যে আমার এই জ্ঞানটাকে ডিসিমিনেট করব বা তাদের ভিতরে এই জ্ঞানটাকে আমি শেখানোর মতো তাদেরকে যোগ্যতা রাখব। লাস্ট যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং এবং সহযোগিতা। আমরা পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশগুলোতে যারা অনেক এক্সপার্ট অনকোলজিস্ট আছে, তাদের সঙ্গে আমরা নেটওয়ার্কিং বা আমাদের কানেক্টিভিটি বাড়াতে হবে, যাতে আমরা তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলে দেশে একটি দক্ষ পরিবেশ তৈরি করতে পারি। লাস্ট যে কথাটা বলবো যে সম্পদের সর্বোত্তম ব্যবস্থা। আমাদের দেশ গরিব দেশ, কাজে আমাদের দেশে যেই পরিমাণ অর্থ বা যেই ক্ষমতা আছে, তার মাধ্যমে আমরা খরচ সাশ্রয়ী কোনো কৌশল অর্জন করতে পারি কিনা, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। আমি মনে করি যে এগুলোই আমাদের বর্তমান কনসেপ্টে রাখা উচিত। ডাক্তার সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক। আমি জানি আপনি একজন লেখক ও গবেষক। আমরা প্রায়ই দেখি বাংলাদেশে একজন রোগী যখন ক্যান্সার রোগ নির্ণয় হয়, তাদের মনস্তাতে একটা ভাবনা থাকে দেশের বাইরে চলে যাওয়ার। কেন? আমাদের সীমাবদ্ধতা কোথায় বা কেন যেতে চায়? প্রথমে যদি এটা আমরা বলি যে আমাদের সক্ষমতার বিষয়টা কোন পর্যায়ে আছে, ডেফিনেটলি আমাদের সক্ষমতা দিনে দিনে বাড়ছে এবং অনেক বেড়েছে, সব দিক থেকে বেড়েছে। আমাদের এখানে প্রতি বছর নতুন নতুন বিভিন্ন রকমের মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, অঙ্কোসার্জন তৈরি হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিচ্ছে। আর যারা আগে থেকে আছেন তারা প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করছেন, তাদের দক্ষতা বাড়াচ্ছে। এইটা একদিকে আছে। টেকনোলজির দিক থেকে আমাদের বিভিন্ন রকম যে লজিস্টিক্স, সেটা ইন্টারন্যাশনাল মানের নানান রকমের যন্ত্রপাতি এবং ওষুধ আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। যেমন ধরেন এখন থেকে 1 দশক আগের কথাও যদি আমরা ভাবি, তাহলে ছিল যে ক্যান্সার চিকিৎসায় যে ওষুধ লাগে তার শতকরা 80 থেকে 90% ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো। মাত্র 1 দশকের ব্যবধানে এখন চিত্র একেবারে উল্টো। এখন শতকরা 80 থেকে 90% ওষুধ দেশেই তৈরি হয় এবং সেই ওষুধ কিন্তু বিদেশে রপ্তানি হয়। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হয়, তার মধ্যে 50% ওষুধই ক্যান্সার চিকিৎসার। তার মানে বাংলাদেশ থেকে যে ক্যান্সার চিকিৎসার ওষুধটা রপ্তানি হয়, বিদেশে অনেক দেশে ওই ওষুধ দিয়ে চিকিৎসা হচ্ছে, তাহলে আমাদের দেশে তো সেই ওষুধ প্রোডাকশন হচ্ছে। তাহলে এইখানে সমস্যা কোথায়? কিছু সীমাবদ্ধতা অবশ্যই তো আমাদের আছে, যেমন আমাদের টিম অ্যাপ্রোচের একটা সমস্যা আছে, রেফারেল সিস্টেমে সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা তো একটা আছেই। মনস্তাত্ত্বিক যে বিষয়টা এবং চিকিৎসকদের দিক থেকে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের ব্যবহারগত বিষয়টাকে কিভাবে আরও উন্নত করা যায়। রোগীরা ডাক্তাররা হবে সবচেয়ে বড় বন্ধু,
একে অপরের বন্ধু। সেইখানে রোগীদের আস্থার সংকটটা কেন চিকিৎসকদের প্রতি, সেটা ফাইন্ড আউট করা এবং দূর করার দায়িত্ব কিন্তু চিকিৎসকদেরও আছে, নিতে হবে। আমাদের বদনাম যে কিছু হয় তার সবই অমূলক এরকম ভেবে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আবার যতটা অপপ্রচার হয় সেটার পেছনেও ভিন্ন উদ্দেশ্য যে আছে, আমার দেশের রোগীকে বিদেশে ভাগিয়ে নেওয়ার কোনো প্রবণতা তৈরি করবার যে আকাঙ্ক্ষা কারো কারো হিডেন এজেন্ডা আছে, সেটিও কিন্তু মাথায় নিতে হবে। আমাদের এখানে এটা আমি খুব অবাক হই যে ওপেন বিদেশে রোগী নেবার জন্য এজেন্সি আছে, সেই এজেন্সি বিজ্ঞাপন দিচ্ছে, সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বিজ্ঞাপন দিচ্ছে বিদেশে রোগী নেওয়ার জন্য। এইটি একটি গভর্নমেন্ট কি করে এটা অ্যালাউ করে এটা আমি জানি না। সুতরাং ওই যে রোগীকে প্রভোগ করা সেটা বন্ধ করা, পাশাপাশি একজন ক্যান্সারের মতো জটিল রোগে প্রয়োজন হলে তো বিদেশ যেতে হতেই পারে, সেই ক্ষেত্রে অবশ্যই যেন একটা মেডিকেল বোর্ডের সার্টিফিকেট নিতে হয়। আর আমাদের যে রেফারেল সিস্টেম এরকম অনেক হয়, আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে ওরাল ক্যান্সারের সার্জারি করতে গিয়ে এরকম প্রায় ফেস করি যে একটু পেরিফেরি থেকে ওই রোগীটা রেফার ঠিকভাবে না করার কারণে রোগী এক ডাক্তার আর এক ডাক্তার থেকে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত প্রপার চিকিৎসকের কাছে আসতে আসতে অনেক অ্যাডভান্সড স্টেজে চলে আসে। রোগীটা তখন আমরা খুব অসহায় বোধ করি তাকে সুস্থ করার ক্ষেত্রে। সেই রেফারেল সিস্টেমটা কিন্তু আমাদের চিকিৎসকদেরই দাঁড় করাতে হবে, রাষ্ট্রের দায়িত্ব আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেন তাদের। ক্যান্সার রোগীদের চিকিৎসার পরে যারা বেঁচে থাকেন তারা তো ফলো আপে আসেন, অনেকে আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি বেশিরভাগের মুখে হাসি দেখি না, কিন্তু তার যে রিহ্যাবিলিটেশন দরকার, তার যে হাসি খুশি প্রাণবন্ত একটা জীবন নর্মাল অন্যের মতো হতে পারে, এই কনসেপ্ট নিয়ে ভাবার কিন্তু সময় এসছে। সেই হিসেবে এই যে আমাদের রোগীরা বিদেশ চলে যায়, সেখানে কি কি অনুষঙ্গ জড়িত, রাষ্ট্রের দায়িত্ব কী, চিকিৎসকদের দায়িত্ব কী, আমার চিকিৎসা ব্যবস্থায় নার্সিং সিস্টেমে দুর্বলতা আছে, যেহেতু যে কোনো একটা চিকিৎসায় টিম অ্যাপ্রোচ, ক্যান্সার চিকিৎসা তো আরও বড় একটা বিষয়, সেখানে এর ডায়াগনোসিস থেকে শুরু করে এর ইকুইপমেন্টস, টেকনিক্যাল সাপোর্ট, টেকনোলজিক্যাল সাপোর্ট সবগুলো যদি ঠিকভাবে অ্যাপ্রোচ করা যায় তাহলে তো বাংলাদেশে বসেই তো বিদেশি চিকিৎসাটা করা সম্ভব। এই যে কনফিডেন্স বিল্ড আপের বিষয়টা, সেটা কিন্তু আমাদেরই অর্জন করতে হবে। দায়িত্বটা আমাদের, রাষ্ট্রের, এবং সংবাদ মাধ্যমকে ব্যবহার করে রোগীদেরকে মোটিভেট করা। আমি মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম, PRL, কনসালটেন্ট ফিজিশিয়ানস জেনারেল। ক্যান্সার চিকিৎসার বর্তমান বাস্তবতা ও আপনার পরিকল্পনা। ক্যান্সার একটা জটিল ব্যাধি এবং এটার চিকিৎসা করতে গেলে বেশ কিছু পর্যায় লাগে। যেমন রোগ নির্ণয় করতে হয়, তারপরে রোগ নির্ণয়ের পরবর্তীতে আছে আমাদের সার্জারি, পার্টিকুলারলি এই সার্জারি একটা কিউরেটিভ ট্রিটমেন্ট, আমরা যে আর্লি স্টেজে ডায়াগনোস করতে পারি সার্জারি করা হয়। তারপরে আমাদের লাগে কেমোথেরাপি, অর্থাৎ মেডিকেল অঙ্কোলজির কাজ, যেখানে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। যেমন সেখানে আছে কনভেনশনাল কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, হরমোন থেরাপি ইত্যাদি। এবং পরবর্তীতে আসে রেডিয়েশন অঙ্কোলজিস্টের কাজ রেডিওথেরাপির মাধ্যমে। এবং আরও একটা ইম্পর্টেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেমন লিউকেমিয়া, হজকিন লিম্ফোমা, ননহজকিন লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা। এই চিকিৎসাগুলি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইজ দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট। এবং পরবর্তীতে আছে সবচেয়ে বেশি রোগী আমরা পেয়ে থাকি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। এই প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা করা আমাদের অত্যন্ত জরুরি এবং প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বেশি করতে হয় আমাদের, যেহেতু রোগী বেশিরভাগ রোগী এন্ড স্টেজে আছে, অর্থাৎ অ্যাডভান্স স্টেজে আছে। আমাদের ক্যান্সার রোগীরা অত্যন্ত নিগৃহীত এবং আমি বলবো যে এখনও অঙ্কোলজি ইজ হাইলি নেগলেক্টেড সাবজেক্ট ইন দিস কান্ট্রি। বায়োপসি, বিভিন্ন রকম বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার টেস্ট, এগুলো অত্যন্ত জরুরি এবং দরকার। কোনো কোনো ক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সারা ট্রিটমেন্টই করা যায় না। ফর এক্সাম্পল, আপনারা জানেন ব্রেস্ট ক্যান্সারের যদি আমরা FNAC করি তাতে কোনোই লাভ নাই। আমরা ওই টিউমারকে প্রথম করতে হবে কোর বায়োপসি। কোর বায়োপসি করলে আমি এখানে আমার করতে হবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করার পরেই আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাছাড়া কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি না। সুতরাং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার টেস্ট, NGS, PET CT স্ক্যান ইত্যাদি ইত্যাদি আমি আর বলতে চাই না, বাট আমাদের এখনও অনেক স্বল্পতা আছে। তার মানে আমাদের এই রোগ নির্ণয়ের সমস্ত কিছু ফ্যাসিলিটি বাড়ানো দরকার এবং বর্তমানে যা আছে আর অনেক গুণ বাড়াইতে হবে, তা নাহলে আমাদের অনেক পেশেন্টই ঠিকমতো চিকিৎসা পাবে না, চিকিৎসা ছাড়াই মরতে হবে অথবা বিদেশে পাড়ি যাওয়া হবে। সার্জারি যদি আর্লি স্টেজে ধরা পড়ে, সার্জারির মাধ্যমে রোগী কিউর করা যায় এবং সেই জন্য দরকার বিভিন্ন রকম সার্জন। জেনারেল সার্জারি, অঙ্ক সার্জারির মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, হেপাটোবিলিয়ারি অঙ্ক সার্জন,
পালমোনারি অঙ্কোসার্জন, কোলোরেক্টাল অঙ্কোসার্জন, হেড নেক অঙ্কোসার্জন, ম্যাক্সিলোফেশিয়াল অঙ্কোসার্জন, গাইনোকোলজি অঙ্কোসার্জন এবং ইত্যাদি। এই আমার মনে হয় আমাদের দেশের যেই 18 কোটি লোকের জন্য যে পরিমাণ ডাক্তার প্রয়োজন আছে, প্রত্যেক বছর 2 লক্ষ নতুন রুগী, 1.5 থেকে 2 লক্ষ নতুন রুগী ডায়াগনোস হচ্ছে এবং সব সময় রুগী থাকে আনুমানিক 18 লক্ষ থেকে 20 লক্ষ রুগী। এই রুগীগুলোর সার্জারি করার মতো পর্যাপ্ত অঙ্কোলজি আমাদের নাই। অবশ্যই বলবো যে আমাদের এখন যে অনেক স্বল্পতা আছে, আমরা ভবিষ্যতে এই স্বল্পতা যদি পূরণ করতে না পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক হবে। বিশেষ করে ক্যান্সার ঔষধ তৈরির সমস্ত র মেটেরিয়ালস উপর যেন ভ্যাট প্রত্যাহার করা হয় এবং দাম কমানো হয়। যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা বেশিরভাগ রুগী আমরা পাই পেলিয়েটিভ ডিপার্টমেন্ট। পেলিয়েটিভ ক্যান্সার ট্রিটমেন্টের ডিপার্টমেন্ট অনেক হাসপাতালে নাই, তা হয়তো বিএসএর মতো আছে এবং আরও কিছু জায়গায় অল্প পরিসরে আছে। আমি আশা করব যেন পেলিয়েটিভ ট্রিটমেন্ট সেন্টার অনেক জায়গায় করা হয়। আমাদের দেশে 18 কোটি লোক তো কম নয়, তাহলে আমাদের কম্প্রিহেনসিভ সেন্টার যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই যে আমরা আলোচনা করলাম এই সমস্ত সেগমেন্টগুলো উন্নতি করতে হবে। বিশেষ করে ডাক্তারের সংখ্যা বাড়াইতে হবে, অঙ্কোলজির সংখ্যা বাড়াইতে হবে, প্যারামেডিক্সের সংখ্যা বাড়াইতে হবে এবং নার্সের সংখ্যা বাড়াইতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। তো আমি আশা করব আমরা সবাই মিলে এই বিশ্ব ক্যান্সার দিবসে আমরা এইটা প্রতিজ্ঞা করি যে আমরা প্রত্যেকটা রুগীকে এই সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং একটা রুগীর জন্য চিকিৎসা বাড়ানো যায় সেই জন্য আমাদেরকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবো। অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি অপরিহার্য। আমাদের দেশে রেডিওথেরাপির পর্যাপ্ত ও এর উত্তরণে আপনার পরামর্শ? খুব মোটা দাগে চিন্তা করি, ক্যান্সারের চিকিৎসা প্রধানত 3টি, একটি সার্জারি, একটি রেডিওথেরাপি আর একটি কেমোথেরাপি। রেডিয়েশনের প্রতিটা স্তরে রেডিয়েশনের প্রয়োজনীয়তা রয়েছে। আমি যদি শুরুতে আর্লি স্টেজের কথা বলি, অনেকগুলি রোগেই রয়েছে যেটিতে রেডিয়েশন খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এমনকি আমরা এই কথা বলি, যদি সার্জারির পরিবর্তে যদি আমরা রেডিয়েশন ইউজ করি সেখানে অর্গান প্রিজারভেশন হতে পারে। শ্বাসনালীর ক্যান্সারের কথাও বলতে পারি, সেখানে সার্জারিও আর্লি স্টেজ একটা চিকিৎসা, রেডিয়েশনও একটা চিকিৎসা। বাট যদি আমরা রেডিয়েশন দিয়ে চিকিৎসা দিই তাহলে তার অর্গান প্রিজারভেশন হবে, অর্থাৎ রোগীটা কথা বলতে পারবে। সো আর্লি স্টেজে তো প্রয়োজনীয়তা রয়েছেই। এবার আসা যাক অ্যাডভান্স স্টেজে। অনেক ক্ষেত্রেই যে ক্ষেত্রে অপারেশনের পর্যায়ে রোগীটা থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করি? রেডিয়েশন দিয়ে চিকিৎসা করি। বাংলাদেশে মেয়েদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে নাম্বার 1 ডিজিজ। সেই রোগের কিন্তু সব রোগীকে চিকিৎসা করা যায় না। স্টেজিং অনুযায়ী 2A পর্যন্ত আমরা চিকিৎসা করি সার্জারির মাধ্যমে, বাদবাকি সবই কিন্তু রেডিয়েশন দিয়ে চিকিৎসা করতে হয়। বেশিরভাগ প্যালিয়েশনই রেডিয়েশনের ভূমিকা অপরিহার্য এবং খুব ইম্পর্ট্যান্ট। একটা রোগীর হাড্ডিতে রোগ চলে গিয়েছে, তার ব্যথা কমে যাবে কিন্তু রেডিয়েশন দিলে। একটা রোগীর সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়েছে, উপরের দিকে একেবারে ফুলে গিয়েছে, আপনার রেডিয়েশন দেন, কমে যাবে। একটা রোগীর ব্রেনে চলে গিয়েছে, আমরা জানেন যে রেডিয়েশন ব্রেন ম্যাটসের ক্ষেত্রেই আমাদেরকে রেডিয়েশন দিতে হয়। অর্থাৎ প্যালিয়েশন, কারো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে ক্যান্সারের কারণে আমরা রেডিয়েশন দিলে যেতে পারি। শুধু তাই না, একটা আগলি লুকিং আলসার, ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স ক্ষেত্রে ব্লিডিং হচ্ছে, রেডিয়েশন দরকার। একটি রোগীর পারভ্যাজানাল ব্লিডিং হচ্ছে, রেডিয়েশন দরকার। একটি রোগীর প্রস্রাবে রক্ত যাচ্ছে, রেডিয়েশন দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাই সমস্ত প্যালিয়েশনেই রেডিয়েশনের ভূমিকা একেবারে খুব গুরুত্বপূর্ণ। ক্যান্সারের জীবদ্দশায় বা এক পর্যায়ে তার রেডিয়েশন লাগবেই লাগবে। অর্থাৎ রেডিয়েশনের ভূমিকার কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো সবগুলি পর্যায়ে, সবগুলি স্তরে কোনো না কোনো পর্যায়ে ক্যান্সারের রেডিয়েশনে লাগবেই। আমরা ইতিমধ্যেই মহাখালী ক্যান্সার হসপিটালে নতুন মেশিন অলরেডি বসিয়ে ফেলেছি। আমরা আশা করতেছি এটি মিড ফেব্রুয়ারি এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষেই আমরা উদ্বোধনে যাব। আমরা চাই সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়েও এগিয়ে আসুক, যে সরকারি বেসরকারি উভয় পর্যায়ে যাতে মেশিনের অপরতরতা না থাকে, এই মেসেজটা দিতে চাই। এই পর্যায়ে আমি ক্যান্সার চিকিৎসায় ওষুধ কোম্পানির ভূমিকা ও অবদান সম্পর্কে কথা বলবেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক জনাব আশরাফ উদ্দিন আহমেদ। আসলে আমাদের ভূমিকা হচ্ছে হলো কত নতুন নতুন ওষুধ যেগুলো ওয়ার্ল্ড মার্কেটে আছে কত তাড়াতাড়ি সম্ভব এটা দেশে ইন্ট্রোডিউস করতে পারি, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে হলো কত কম দামে আমরা এটা বাজারজাত করতে পারি।
এই ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেছেন আমরা চেষ্টা করেছি যে এই দেশে নতুন নতুন মলিকুল আনার জন্য, এবং এই ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো বাংলাদেশে প্রথম আমরাই ইন্ট্রোডিউস করেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু বেসিক র মেটেরিয়ালস আমরা নিজেরা তৈরি করেছি, এবং তৈরি করার কারণে আমাদের ওষুধের দাম প্রায় 1/3 আমরা নামাই নিয়ে আসছি। বিশেষ করে ফিলগাস্টিম, পেগালিটের ফিলগাস্টিম আমরা 1/3 দাম নামাই নিয়ে আসতে পেরেছি। কিছুদিন আগে আমাদের অ্যাডাইমোবাবও অ্যাকসেপ্টেড হয়েছে 3rd ফেজ ট্রায়ালের পরে। আমরা আমাদের র মেটেরিয়ালসে আমরা এখন বাজারজাত করছি মার্কেটে, এবং এটার দাম প্রায় অর্ধেকের কাছাকাছি। আমরা ট্রাস্টিজুমাব অলরেডি আমাদের প্রসেসে আছে যে আমরা ট্রাস্টিজুমাব আমাদের নিজস্ব র মেটেরিয়ালসে নিয়ে আসবো, এবং সেই ক্ষেত্রে এটার দাম অর্ধেক হয়ে আসবে। রিটুক্সিম্যাবও আমাদের এই ট্রায়াল লিস্টের মধ্যে আছে। আর টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের মধ্যে আমরা অনেক ওষুধই পার্শ্ববর্তী দেশের তুলনায় কিছু কিছু ওষুধ আমাদের দেশে কিন্তু কম দামে বিক্রি হয়। আমাদের দেশ থেকেও বরঞ্চ অনেক রুগী আছে যারা আপনার ইন্ডিয়াতে নিয়ে যায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমাদের যে কম দামে পাওয়া যায়। তো আমরা এই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এই চিকিৎসাতে যাতে ভবিষ্যতে আরও কম দামে ওষুধ বাজারজাত করতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বেসিক র মেটেরিয়ালসটা আমরা যদি নিজেরা বানাতে পারি তাহলে আমাদের ওষুধের ট্রিটমেন্ট কস্ট অর্ধেকের নিচে নেমে আসবে। যতদিন পর্যন্ত আমরা র মেটেরিয়ালসের জন্য বিদেশের উপর ডিপেন্ডেন্ট থাকবো ততদিন আমরা এই পারবো না। সেক্ষেত্রে আমরা অলরেডি অনেক টাইরোসিন কাইনেজ ইনহিবিটরগুলোকে আমরা এদেশে তৈরি করার চেষ্টা করছি। অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, আপনি সারা জীবন ক্যান্সার সচেতনতার আন্দোলন করে যাচ্ছেন। ক্যান্সার চিকিৎসায় জাতীয় ক্যান্সার রেজিস্ট্রির গুরুত্ব ও আপনার অভিজ্ঞতা। ক্যান্সার রেজিস্ট্রি কেন দরকার? কারণ আমরা এই যে যারা বিভিন্ন দেশে বা দেশের বাইরে কোনো কনফারেন্সে যাই, যখন আমরা ওইখানে গিয়ে এই এপিডেমিওলজির কথা আসে, আমাদের স্ট্যাটিস্টিক্সের কথা আসে, তখন আমরা নীরব হয়ে যাই। কারণ এখানে আমাদের নিজস্ব কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নাই। আমাদের হসপিটাল বেসড ক্যান্সার রেজিস্ট্রি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চালু করেছি 2005 সাল থেকে। গ্লোবোকেনের যে ডেটাটা হিসাবটা আমরা দিই সবসময় অবধারিতভাবে আমরা দিই, কিন্তু সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত দেশে এই পপুলেশন রেজিস্ট্রি আছে তাদের যে হিসাবটা, তার সাথে আমাদের বাংলাদেশের পপুলেশন ডিনামিক্সটাকে ইউজ করে তারা একটা এস্টিমেট দেয়। আমরা কিন্তু অনেক সময় বলে ফেলি গত বছর এত রোগী আক্রান্ত হয়েছিল বা নির্ণয় হয়েছিল, আমাদের সাংবাদিক বন্ধুরাও লিখে ফেলেন, কিন্তু আসলে এটা একেবারেই ঠিক না। এটা জাস্ট একটা এস্টিমেট, যে একটা ধারণা করা যেরকম হতে পারে। তো আমরা যতক্ষণ পর্যন্ত পপুলেশন ক্যান্সার রেজিস্ট্রি না করতে পারবো ততক্ষণ বাংলাদেশের ওই হিসাবটা দিতেই পারবো না। কারণ হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি অনেক উপকারিতা আছে। কারণ যখন আমাদের পপুলেশন বেসড বা জনগোষ্ঠী ভিত্তিক রেজিস্ট্রি নাই, ততক্ষণ আমাদের একটা মোটামুটি একটা ভালো সোর্স হিসেবে কাজ করে আমাদের হাসপাতালে আমরা কত রোগী চিকিৎসা দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, কোন ধরনের রোগী। কিন্তু যতক্ষণ আমরা যেহেতু হাসপাতালে যে রোগী আসে সেটা কোন এলাকা থেকে আসে, মানে ক্যাচমেন্ট পপুলেশনটা যেহেতু আমাদের নির্দিষ্ট করা নাই, সেই কারণেই আমরা এটা দিয়ে কখনো ইনসিডেন্স বা আক্রান্তের হার বলতে পারি না। কারণ একটা রেট বের করতে গেলে আমাদের 3টা জিনিস লাগে, আমরা সবাই জানি এটা, যে একটা হলো নিউমেরেটর, ডেনোমিনেটর এবং টাইম বা পিরিয়ড। আমাদের দেশে এটা নাই, এই জন্য আমাদের পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি খুব দরকার। আর আমরা মনে করি সমন্বিত, সবচেয়ে বড় কথা, আমি একই সাথে 2টা কথা বলবো, আমাদের কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার দরকার। আবার একই সাথে বলবো কম্প্রিহেন্সিভ সেন্টার করতে পারলাম না বলেই আমি চুপ করে বসে থাকবো, এটাও আবার না। আর সর্বশেষ যদি বলে উপজেলা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট কিছু আর্লি ক্যান্সার ডিটেকশন সেন্টার চালু হোক। ইসিডিসি বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে, যতগুলো উপজেলা আছে, সমস্ত ম্যান পাওয়ার, তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওইখানে হবে, সব ঢাকায় আসতে হবে না। এইটা আমাদের করতে হবে। আমার একটা অভিজ্ঞতা ইদানিং হয়েছে যে স্যাটেলাইট মানে অনকোলজি ক্লিনিক আমরা টেলিমেডিসিনের মাধ্যমে 3টা-4টা সেন্টার আমরা চালানোর অভিজ্ঞতা হয়েছে। এটা খুবই কাজে লাগে। কারণ একজন মানুষ যদি তার উপজেলায় বসে একটা জায়গায় গিয়ে সেখানে বসে যদি কথা বলতে পারে সরাসরি ঢাকার একজন ডাক্তারের সাথে বা বিভাগীয় পর্যায়ের একটা ডাক্তারের সাথে তার পরামর্শটা পায়, আপনি এখন কোথায় যাবেন? আপনার চিকিৎসা তো ওইখানে আমি দিতে পারলাম না, কিন্তু আপনি এখন কোথায় যাবেন? আপনার কাছে আশেপাশে এই সেবাটা আপনি দিতে পারবেন ওই জায়গায়, ওইখানে গেলে আপনি সেবাটা পাবেন, বা ঢাকায় যদি আসতে হয়। এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার নাজরিনা খাতুন, ক্যান্সার চিকিৎসার ব্যয় সাধ্যের মধ্যে আনতে আপনার পরামর্শ। ক্যান্সার চিকিৎসা শুধু যে চিকিৎসার জন্য খরচ সেটা না, তার ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার দরকার। তারপরে ক্যান্সার চিকিৎসার যে প্ল্যানিং সেটার পর্যন্ত আসতেও অনেক খরচ হয়। তারপরে তো আছে চিকিৎসার জন্য যে ব্যয়, কেমোথেরাপির অনেক ওষুধ আমরা ক্যান্সার হাসপাতাল থেকে সরকার দিয়ে থাকেন রুগীদের বিনামূল্যে, কিন্তু তারপরেও
রুগীর এত বেশি রুগীর চাপ যে সেই সরবরাহটাও একদম শেষ পর্যন্ত হয়তো সব রুগীকে আমরা দিতে পারি না। সেই জন্য এই গরিব রুগীদের চিকিৎসার ব্যয়টা ব্যক্তিগতভাবে কেউ এটা বহন করতে পারে না। তো কেমোথেরাপির আমাদের যদি আমরা আরও এটার সরবরাহ আরও সরকারিভাবে সাপ্লাই বাড়াতে পারি, তাহলে আরও বেশি রুগীদেরকে আওতায় আনতে পারবো এবং সেবা দিতে পারবো। অধ্যাপক ডাক্তার সাবেরা খাতুন, দেশের ক্যান্সার চিকিৎসা উন্নয়নে আপনার মতামত শুনবো। মহিলাদের প্রজনন তন্ত্রের ক্যান্সার মানে গাইনোকোলজিক্যাল ক্যান্সার, এই ক্যান্সারের 70% কাভার করে জরায়ুর মুখের ক্যান্সার দ্বারা, বাকি 30% কাভার করে ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ভালভার ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, এবং কিছু বাকি অল্প সংখ্যক ক্যান্সার হয় মোলার প্রেগনেন্সি থেকে কোরিওকার্সিনোমা। তো এই যে মহিলাদের প্রজননতন্ত্রের ক্যান্সার, এই ক্যান্সারগুলো চিকিৎসা করার জন্য সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিস্টদের প্রয়োজনীয়তা অনুভব করে 1998 সালে তদানীন্তন IPGMR-এ কিছু সংখ্যক গাইনোকোলজিস্ট এই কার্যকলাপ আমরা শুরু করি এবং পরবর্তীতে 2006 সালে প্রফেসর গাইনোকোলজিক্যাল অনকোলজি যখন পদায়ন করা হয়, তখন আমরা এই গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোকে চিকিৎসা করার জন্য সাবস্পেশালিটি হিসাবে বাংলাদেশে পরিচিত করার জন্য আমরা কার্যক্রম শুরু করি। 2006 সাল থেকে কার্যক্রম শুরু করে আমরা 2013 সালে আমরা সার্থক হই এই গাইনোকোলজিক্যাল অনকোলজিকে FCPS ডিগ্রি শুরু করার জন্য, এবং পরবর্তীতে 2016 সাল থেকে আমাদের গাইনোকোলজিক্যাল অনকোলজিতে FCPS ডিগ্রি প্রাপ্ত ডাক্তার বাড়তে থাকে এবং পরবর্তীতে রেসিডেন্সি ইন গাইনো অনকোলজিতে MS ডিগ্রি প্রাপ্ত কিছু ডাক্তার ডিগ্রি প্রাপ্ত হয়, এবং বর্তমানে বাংলাদেশে 67 জন গাইনোকোলজিক্যাল অনকোলজিতে FCPS এবং MS ডিগ্রিধারী গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট আছেন। বেশিরভাগ গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট বর্তমানে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আছে। সারা দেশকে কিভাবে এই গাইনোকোলজিক্যাল ক্যান্সার চিকিৎসার জন্য সাহায্য করতে পারবো, এটা একটা বিরাট প্রশ্ন। সার্ভিসগুলোকে ডিসেন্ট্রালাইজ করা, 8টা মেডিকেল কলেজে ইউনিট গড়ে তোলা, গাইনোকোলজিক্যাল অনকোলজিতে একটা পরিপূর্ণ গাইনোকোলজিক্যাল অনকোলজি ইউনিট যদি 8টা মেডিকেলে ইউনিট তৈরি করা হয় এবং এই সমস্ত ডিগ্রিপ্রাপ্ত গাইনোকোলজিক্যাল অনকোলজিদেরকে যদি পোস্টিং দেওয়া হয়, এবং এদেরকে অবশ্যই প্রমোশনের মাধ্যমে পোস্টিং দিতে হবে, ডিস্ট্রিবিউট করে তাদেরকে 8টা মেডিকেল কলেজে আমরা পাঠাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের যে গাইনোকোলজিক্যাল ক্যান্সার চিকিৎসার যে একটা অভাব, সেটা অনেকটাই পূরণ হবে। এখানে ভ্যাকসিনের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে সরকার থেকে 2025 সালে রুটিন ভ্যাকসিনেশন দেওয়ার একটা প্রোগ্রাম আছে। তো এটা 10 বছরের মেয়েদেরকে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং শুধু স্কুল বেসড ভ্যাকসিনেশন দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। আমি মনে করি যে এই যে এইজটা একটু বাড়ানো দরকার রুটিন ভ্যাকসিনেশনে, 10 থেকে 14 বছরের মেয়েদেরকে দেওয়া উচিত, শুধু 10 বছর না দিয়ে। আর একটা হচ্ছে শুধু স্কুলে না দিয়ে কমিউনিটি লেভেলেও একটা ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম রাখা উচিত, তাহলে কাভারেজটা বাড়বে এবং জরায়ুর মুখের ক্যান্সারের হাত থেকে অনেক মহিলা 90% মহিলা থেকে বাঁচানো সম্ভব। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালকে সেন্টার অফ এক্সিলেন্স করতে আপনার পরিকল্পনা? বাংলাদেশ গরিব দেশ, এখানে অনেক রিসোর্স স্বল্পতা আছে, এই জন্য আমাদের ক্যান্সার রোগকে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি রোগ প্রতিরোধ করা যায়। ক্যান্সার রোগটা যদি আর্লি চিকিৎসা করা যায় বা আর্লি ডায়াগনোসিস করা যায়, সেক্ষেত্রে নির্মূল করা সম্ভব। অ্যাডভান্স স্টেজে হলে যে চিকিৎসা দিয়ে নির্মূল করা অসম্ভব। ক্যান্সারকে প্রতিরোধ করতে হবে আগে। প্রতিরোধ করার জন্য আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে। আমরা যদি MBBS কোর্সে একটা কারিকুলাম দিয়ে দিই যে ক্যান্সারের চিকিৎসা সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই, তাহলে সমস্ত MBBS ডাক্তাররা অন্তত বুঝবেন যে ক্যান্সার হলে এই চিকিৎসা করা লাগে, এখানে পাঠানো লাগে। আমাদের দেশে বড় সমস্যা যে যার যে ফিনান্সিয়ালি একটু ওয়েল আপ, যে ফিনান্সিয়াল সলভেন্ট, সে সিম্পল জ্বর নিয়ে প্রফেসরের কাছে যায়, আর যে দুর্বল সে ক্যান্সার নিয়েও এলাকার চিকিৎসা থাকে এবং সে চিকিৎসা পায় না।
রিফার সিস্টেম না করলে আমাদের এই রোগের নির্মূল করা সম্ভব না বা রোগ প্রতিরোধ করা সম্ভব না। আমরা চাই সারা দেশে রিফার সিস্টেম, আমাদের খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা জানেন আমাদের ইউনিয়ন সাব সেন্টার আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, সব বিভাগে মেডিকেল কলেজ আছে, এখন ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ আছে। আমরা যদি এই রিফার সিস্টেম চালু করতে পারি, যে ক্যান্সার রোগ ধরা পড়লেই যাতে অ্যাডুকুয়েট রিফারেন্স হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যায়, তাহলে এই রোগটা আর্লি চিকিৎসা সম্ভব। আমি ক্যান্সার হাসপাতাল সম্বন্ধে বলি, আমি তো আসলে গরিব মানুষ নিয়ে এখন চলি, কারণ আমরা ক্যান্সার হাসপাতাল যেহেতু দায়িত্ব হয়েছে, দেখি যে অনেক রুগী আসে যাদের থাকার জায়গা নেই। এ কোথায় থাকবে? হাসপাতালের নিচে রাস্তায় শুয়ে থাকতে চাই, যেটা আবার অমানবিক। উঠাই দেওয়া অমানবিক, থাকাটাও অমানবিক। এই জন্য আমি আসার পরে কয়েকটা সেন্টারের সাথে আগেও ছিল, কিন্তু আমি পার্সোনালি যোগাযোগ করছি যে যারা এই ক্যান্সার রুগীদের যা থাকার জায়গা নেই তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেন। সরকারের কাছে বলতে চাই যে যেসব রুগী বাইরের থেকে আসে তাদের যদি আমরা ডরমেটরি করতে পারি, যে এই গভর্নমেন্ট সেক্টরে থাকবে, একটা বিল্ডিং থাকবে যেখানে তারা এসে অন্তত থাকতে পারবে এবং খেতে পারবে। যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল বাংলাদেশের একমাত্র গভর্নমেন্ট সেক্টরের হাসপাতাল, এবং এটা একমাত্র বিশেষায়িত হাসপাতাল যেখানে শুধু ক্যান্সার রোগী চিকিৎসা হয়। হ্যাঁ, অনেক জায়গায় ক্যান্সার রোগী চিকিৎসা হয়, কিন্তু শুধু ক্যান্সার রোগী কিন্তু আমাদের হাসপাতালে হয়। যার জন্য এই হাসপাতালটাকে সেন্টার অফ এক্সেলেন্স করতে হবে। আপনারা জানেন এটা 500 বেডের হাসপাতাল, কিন্তু 2018 সাল থেকে এটা 500 বেড চালু হয়েছে, কিন্তু এখনও 300 বেডের জনবল দিয়ে চলছে, যেটা আমাদের জন্য রুগীদের কোয়ালিটি সার্ভিস দেওয়া, রুগীদেরকে পর্যাপ্ত সময় দেওয়া, রুগীদের পর্যাপ্ত সুবিধা দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তবু আমরা জনগণের কষ্টের চিন্তা করে আমরা চালিয়ে যাচ্ছি, এই অল্প জনবল নিয়ে 500 বেড চালিয়ে যাচ্ছি। আমাদের ডাক্তারদের অনেক ডাক্তার আছে, ম্যাডাম একটু আগে বললেন যে বিভিন্ন স্তরে ডিগ্রি করছেন, যেমন গাইনি অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, ডিগ্রি করে মেডিকেল অফিসার হিসেবে আছেন। তারা আসলে একটা মানুষকে যদি আপনি তার সম্মান না দেন, তাহলে তার সার্ভিস পাওয়া কষ্ট হয়ে যায়। আশা করি সবাই ভালো ব্যবহার করবেন, কিন্তু তার সমস্যাও দেখতে হবে, না হলে কিন্তু ভালো ব্যবহার পাওয়া যাবে না। দেখেন, আসলে আমরা বলি যে আমরা চাই বিশ্বমানের হাসপাতাল করতে, কিন্তু বিশ্বমানের হাসপাতাল করতে হলে আমাদের যেমন ডিগ্রি দরকার, সাথে ট্রেনিংও দরকার আছে। ট্রেনিং আমাদের দেশের ট্রেনিং যেমন দরকার আছে, বাইরের ট্রেনিংও দরকার আছে, না হলে কিন্তু বিশ্বমানের সার্ভিস পাওয়া যাবে না। আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস অনেক কম। আমাদের এই মুহূর্তে সিটি স্ক্যান, এমআরআই, ম্যামোগ্রাম এগুলো আমাদের ঠিকমতো হচ্ছে না। সিটি স্ক্যান হচ্ছে একটা মেশিন দিয়ে, কিন্তু আসলে মেশিন চালু নাই। এই জন্য আমি চেষ্টা করছি, বা সরকারকেও সেভাবে কনভিন্স করার চেষ্টা করছি, যাতে আমাদের হাসপাতালে সমস্ত ইনভেস্টিগেশন আমরা করতে পারি। কারণ একটা রুগী আসলে যখন গ্রাম থেকে আসে, সে যখন দেখে একটা টেস্ট হচ্ছে না, একটা টেস্টের জন্যই সে বাইরে চলে যায়, তারা অনেক অপ্রয়োজনীয় খরচ করায়। কিন্তু আমরা যদি আমাদের হাসপাতালে সমস্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে বাইরে যাওয়া লাগবে না। আর একটা যে আমরা আমাদের হাসপাতালে চাই সেন্টার অফ এক্সেলেন্স করতে, এই জন্যে যেন একটা রুগী যদি সিঙ্গাপুর যায়, সে যে টাকা খরচ করে আসে বাংলাদেশের, ওই টাকা দিয়ে আমাদের দেশের 1000 রুগী চিকিৎসা করা সম্ভব। এই জন্য আমরা চাই আমাদের হাসপাতালটাকে সেন্টার অফ এক্সেলেন্স করতে, যাতে যেন আমাদের যারা কোটিপতি মানুষ তারাও চিন্তা করে যে আমাদের এই হাসপাতালে গেলে সে কোয়ালিটি সার্ভিস পাবে। কোয়ালিটি সার্ভিস বলতে বোঝায় যে ভালো পরিবেশ, ভালো চিকিৎসা, ভালো সুবিধা। এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রো ভাইস চ্যান্সেলর, প্রশাসন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশের ক্যান্সার উচ্চ শিক্ষা কতটা আধুনিক, কতটা যথেষ্ট মনে করেন? আমাদের এখানে আলাপ হচ্ছিল ক্যান্সার রেজিস্ট্রি। হ্যাঁ, আমাদের এখানে কি হয়নি, আসলে হয়েছে। আমাদের বঙ্গবন্ধুতে প্রফেসর খালিকুজ্জামানের নেতৃত্বে একটা ক্যান্সার রেজিস্ট্রি হয়েছে কিশোরগঞ্জ জেলাতে, হোসাইনপুর উপজেলাতে। এখানে টোটাল মোর দ্যান 2 লাখ পিপলকে অলরেডি রেজিস্ট্রি করা হয়েছে 2023-তে, এবং 2024-এ গিয়ে তাদেরকে আবার ফলো আপও করা হচ্ছে। তো আমরা যে 2 লাখ লোকের যে আমরা যে রেজিস্ট্রি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 214 জন লোককে, কিন্তু আপনার কি 16 জন লোকে ক্যান্সারে আক্রান্ত। সারা বিশ্বে কিন্তু ইসোফেগাসের ক্যান্সার বেশি, কিন্তু আমাদের এখানে কিন্তু বৈচিত্র্য ধরা পড়ছে। তার মানে ক্যান্সার রেজিস্ট্রিতে সামনে যেটা একটা মানে প্রকাশ করা হবে একটা সুন্দরভাবে, এটা আমি সেটা নাইবা বললাম, সম্পূর্ণ সিনেটর চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলে মেয়ে মোটামুটি সমান। মজার ব্যাপার হচ্ছে, দেখেন আপনি, অলরেডি আমাদের এখানে কিন্তু 58,000 রোগীকে নেক্সট ইয়ার ফলো আপ করা হয়েছে। 58,000, তাহলে আমরা 1 বছর টোটাল রুগীকে ফলো আপ করাবে। সে 58,000-এর মধ্যে টোটাল রুগী দেখা যাচ্ছে অলরেডি কিন্তু প্রায় 58% নতুন করে আমার যদি 1 লাখে ধরি 58% আক্রান্ত হচ্ছে। তার মানে ইট ইজ ভেরি অ্যালার্মিং। তার মানে আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে আমাদের আজকে আলোচনার মাধ্যমে আমরা কি দেখলাম? আলোচনার মাধ্যমে দেখলাম যে আমাদের কতগুলো প্রিভেনশনটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। সারা বাংলাদেশে রেজিস্টার্ড আমাদের অনকোলজিস্ট মাত্র 150 জন। আমাদের আলাপ হচ্ছিল আমাদের ক্যান্সার মেশিন, রেডিওথেরাপি মেশিন নাই। যদি রেডিওথেরাপির মেশিন নাই থাকে, তা আমি রেডিয়েশন অনকোলজিতে আমি কী করব?
কি করবো, আমার দরকার মেডিকেল অনকোলজিস্ট। ওয়ারাস মেডিকেল অনকোলজিস্ট বাংলাদেশে হচ্ছে মাত্র 32 জন আমাদের মেডিকেল অনকোলজিস্ট। তাহলে 32 জন যদি মেডিকেল অনকোলজিস্ট থাকে, এইটা আমি মনে করি যে এই অনকোলজিস্টটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ডিমান্ডিং সাবজেক্ট। দেখেন সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা 500 বেডের হাসপাতাল, সেখানে মাত্র মেডিকেল অনকোলজির একটা প্রফেসরের পোস্ট, মাত্র একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট, মাত্র 2টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট। তাহলে আমি সেখানে কোর্স চালু আছে, 4 জন আমি ট্রেনিং দিচ্ছি, 4 জন ছাত্রকে আমি বের করতে পারছি। তার মানে এই জায়গাতে যে আমাদের সিএমএস মানে সব মিলে সারা বাংলাদেশে মাত্র 12 জন 13 জন বের হচ্ছে, এফসিবিএসের মাধ্যমে কিছু বেরোচ্ছে। তাহলে এই ছেলেগুলো তো ট্রেনিংও দরকার। তাহলে ট্রেনিং দিতে গেলে আমাকে কিন্তু ট্রেনার দরকার। তাহলে গ্রুপ ট্রেনার যদি না থাকে, তাহলে হাউ ক্যান এ পসিবিলিটি? এটা তো পসিবল না, সম্ভব না। তাহলে আমাদেরকে কী করতে হবে? ফার্স্ট করতে হবে আমাদেরকে ট্রেনিং কোর্স যেমন আপডেট করার জন্য আমাকে কোর্স কালিগুলো সিট সংখ্যা বাড়াতে হবে। মাননীয় সরকারকে বলবো যেখানে পোস্ট ক্রিয়েশনের ব্যবস্থা করেন, পোস্টের সংখ্যা বাড়ান। যদি বাড়ান, আমি আপনাদেরকে ট্রেনিংয়ের সংখ্যা, আমার হাতে তো কোর্সের সংখ্যা বাড়িয়ে দেওয়া, আমি আপনাকে দিতে পারবো। নেক্সট হচ্ছে কারিকুলামটাকে আপডেটেড করতে হবে। আশা করি দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। অধ্যাপক ডাক্তার পারভিন শাহিদা আক্তার, ক্যান্সার জয় আমরাই পারি। ক্যান্সার উন্নয়নে ম্যাডাম আপনার পরামর্শ শুনবো। আমরা সবাই বুঝতে পারছি যারা আমরা ক্যান্সার নিয়ে কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার রোগীর সংখ্যা খুবই বেড়ে যাচ্ছে, বলবো ভয়াবহ রূপ নিয়েছে। 1 দশক আগে যা ছিল, এখন আমরা বলবো দ্বিগুণ হয়েছে। ক্যান্সার রোগীরা উল্লেখযোগ্য সংখ্যক, বলবো প্রায় 85% রোগী রোগের 3য় এবং 4র্থ পর্যায়ে আসেন। তখন থাকে নানা ধরনের উপসর্গ। এমনকি বলা যায় যে রোগ নির্ণয়ের জন্য যে কষ্ট, সেই কষ্টটাও পর্যন্ত নেওয়ার মতো সুযোগ থাকে না, বা রোগ নির্ণয়ের জন্য যে কষ্ট করতে হয় সেই সময় জীবন আশঙ্কা থাকে। অর্থাৎ এই পর্যায়ে রোগী আসে, তাদের সংখ্যাও নেহায়েত কম নয়। পরিস্থিতি উত্তরণের জন্য আপনারা অনেক উপদেশ, অনেক কিছু বলেছেন। বিশেষভাবে বলতে হয় যে এই ধরনের রোগীদেরকে যে পরিস্থিতি সামলানোর জন্য সকলে বলেছেন যে ক্যান্সার রোগী যাতে নিজস্ব জেলায় যদি চিকিৎসাগুলো করা যায়, তাহলে সেক্ষেত্রে এই কষ্টগুলি অনেকখানি কম হতে পারে। আমাদের যে ক্যান্সার রোগীগুলো যারা আসে, তাদের কিন্তু সাথে সাথেই স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়ার উপযোগী থাকে না। তাদেরকে মানে প্রস্তুত করতে হয় উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য, বিশেষ করে অপারেশন, কিমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো দেওয়ার জন্য সাথে সাথে করা যায় না। কিন্তু তারা কিন্তু বাংলাদেশ ঢাকা শহরে এসে ক্যান্সার ইনস্টিটিউট বা সরকারি হসপিটালগুলোতে ভিড় করে। তো আমরা যদি জেলা লেভেলে এই সমস্ত সাধারণ মেডিকেল কেয়ারগুলো দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই রোগীর চাপ কিন্তু কমতে পারে। ভবিষ্যতের জন্য যেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ, আমরা বর্তমান বিশ্বে জানি 40 থেকে 50% ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। তো প্রতিরোধের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমি বলবো যে প্রাতিষ্ঠানিকভাবে ক্যান্সার প্রতিরোধের যে বিষয়গুলো সেটা নিয়ে কাজ করতে মিডিয়ার একটা বিরাট রোল আছে। আমরা জানি যে চ্যানেল আইতে হৃদয়ে মাটিও মানুষ বলে ছাদ কৃষি আমাদের সকলের কাছে পরিচিত। আমরা যারা অনেকে ডাক্তার, কিন্তু আমরা কিন্তু ওখানে এই প্রোগ্রাম দেখে দেখে চাষ করি, গোলাপ ফুল ফুটাই, অনেক ধরনের ফল চাষ করি। তো এটা কী জন্য হয়েছে? এই মিডিয়ার কারণে। তো তারা যদি আমাদের এই নির্দিষ্টভাবে যে চ্যানেলাই যেভাবে করে, যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি এই ক্যান্সারের প্রতিরোধের বিষয়গুলি তুলে ধরে, তাহলে মানুষের কাছে সহজে পৌঁছে যাবে এবং ক্যান্সারের প্রকোপটা অনেক কমে আসবে। আমরা জানি ক্যান্সার চিকিৎসা হলো সমন্বিত চিকিৎসা, সেখানে সব ধরনের সাবজেক্টই থাকে। তো মেডিকেল অনকোলজি একটি অনন্য সাবজেক্ট এবং একটা মেডিকেল এই টিমের একটি মেম্বার। এবং মেডিকেল অনকোলজিস্ট যারা থাকবেন তারা ক্যান্সার ডায়াগনোসিস থেকে ক্যান্সার চিকিৎসা, বিশেষ করে ক্যান্সার কিমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি প্রেসক্রাইব করবেন। এগুলো ট্রিটমেন্ট ক্যারি আউট হবে এবং ট্রিটমেন্টের পরে যে কমপ্লিকেশানগুলো হবে, যে সেই কমপ্লিকেশানগুলো ইউনিক কমপ্লিকেশান, সেগুলো ম্যানেজ করা শিখবে। ক্যান্সার কেয়ার করা, প্যালিয়েটিভ কেয়ার করা, এসব হলো মেডিকেল অনকোলজির পার্ট। তো সেই জন্য মেডিকেল অনকোলজিস্টকে সারা পৃথিবীতে বলা হয় ম্যানেজার অফ দ্য ক্যান্সার কেয়ার। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে অনেক ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে, এখন বিভিন্ন রকমের উপসর্গ থাকে। সেই উপসর্গ ম্যানেজমেন্টের জন্য যেহেতু মেডিকেল অনকোলজিস্ট মেডিসিন পড়ে আসে, মেডিসিন কেয়ার জানে, তাহলে উপযুক্তভাবে মেডিকেল কেয়ারগুলো করতে পারবে, যেটা
এই উপজেলা লেভেলে যা জেলা লেভেলে যদি তাদেরকে পোস্টিং দেওয়া হয়, তারা খুব সুচারুভাবে এই কাজগুলো করতে পারে এবং ঢাকা শহরে এসে যে তাদের যে সাফারিং, সে সাফারিংটা অনেকখানি কমে আসবে। আজকের যে স্লোগান সেটা হলো ক্যান্সার জয় আমরাই পারি। সত্যিই আমরা পারবো যদি আমরা সব কিছু সময় মতো পেয়ে যাই। তো আজকে আয়োজনে আছে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, আর আমাদের এই সহযোগিতা করেছেন আমাদের চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ভবিষ্যতেও আশা রাখি তারা এইভাবে করবেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমরা অনেক কিছু তথ্য পেয়েছি। আমরা এই তথ্য দিয়ে আমরা আজকের যে আলোচনার যে ক্যান্সার জয় আমরাই পারি তা সফল করতে পারবো। দর্শক, আপনাদের সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।